সালামু আলাইকুম। আমরা কস্টিং সম্পর্কে জানলাম। কস্টিং এর পাশাপাশি গার্মেন্টসে বা আরএমজি এখানে কাজ করতে গেলে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইউটিলিটি নিয়ে কাজ করা। আমরা অনেকেই যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তারা কস্টিং করি, ফাইন্যান্সে কাজ করি, অ্যাকাউন্টসে কাজ করি, কিন্তু ইউটিলিটি নিয়ে কাজ করার মতো সুযোগ অনেক সময় আসে না বা হয় না। এটা নিয়ে যদি কেউ ভালো করে কাজ করতে পারি, তার কস্টিং এর লেভেলটা আরো একটু ডেপথ হবে। আমি চেষ্টা করব আমার প্র্যাকটিক্যাল কিছু জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিছু কাজ করার সুযোগ হয়েছে আমার, সেটা একটু শেয়ার করব। আমাদের গার্মেন্টসে কস্টিং এর ম্যাটেরিয়াল পার্ট এবং স্যালারি পার্টের পরে যদি বড় ধরনের কোনো খরচ হয়ে থাকে, সেটা হচ্ছে ইউটিলিটি পার্টটা। গ্যাস কনজিউমটা আমাদের অনেক বেশি হয়, যারা আমরা সাধারণত গ্যাস ইউজ করি যে আরএমজি সেক্টর গুলোতে বা যে ফ্যাক্টরিতে বা কোম্পানিতে। তো এই খরচটাকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, তাহলে আলটিমেটলি টোটাল কস্টিংটা অনেকটাই কমে আসবে। ইউটিলিটির ভিতরে আমি জেনারেটরটা নিয়ে একটু কাজ করছি, তো এটার প্র্যাকটিক্যাল কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। গ্যাস জেনারেটর, সাধারণত সরকারের কাছ থেকে আমরা গ্যাসের একটা লাইন নিয়ে জেনারেটরের মাধ্যমে আমরা পাওয়ার জেনারেট করি, যেটা দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করে টোটাল ফ্যাক্টরিটাকে রান করি। এটার প্রসেসটা কি, কিভাবে এটাকে কস্ট মিনিমাইজ করা যায় বা কন্ট্রোল করা যায়। আমরা যখন পার ইউনিট গ্যাস কনজাম্পশনের কত কিলোওয়াট ইউজ হচ্ছে এবং তার এগেইনস্টে কতটুকু খরচ হচ্ছে, সেটা যদি আমরা প্রত্যেক মাসে একটা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি মাস শেষে বা একটা নির্দিষ্ট অর্ডার শেষে ওইটার পার ইউনিটের কস্ট কতটুকু হবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো বা দেখতে পারবো, বুঝতে পারবো। এটার প্রসেসটা হচ্ছে, আমি একটু গ্যাস জেনারেটর নিয়ে কাজ করব। প্রথমে সরকারের কাছ থেকে বড় একটা লাইনে আমরা গ্যাস নিয়ে আসি, যেই জায়গাটায় নিয়ে আসি সেটাকে হচ্ছে, সেই রুমটার নাম হচ্ছে আরএমএস রুম। আরএমএস রুমে আমাদের কিছু মিটার থাকে, যেটা সরকার থেকেই ওই লাইনটা আসে এবং মিটারটা ওখানে থাকে। ওইখান থেকে আমরা আমাদের জেনারেটর গুলোতে নিজেদের মাধ্যমে লাইনগুলোকে ট্রান্সফার করে গ্যাসগুলোকে নিয়ে যাই। এখন কয়টা জেনারেটর থাকবে, ওই জেনারেটরের ক্যাপাসিটি কতটুকু, ওই জেনারেটর থেকে কতটুকু বিদ্যুৎ আমি উৎপাদন করতে চাই, এই সবগুলো আমাদের সরকারকে হিসাব দিতে হবে এবং ওদের মাধ্যমে একটা পারমিশন নিতে হবে যে এর বেশি গ্যাস আমি এখানে ইউজ করতে পারবো না। সরকার আমাদেরকে এরকম একটা পারমিশন দিয়ে দেয়। ওই পারমিশন অনুযায়ী যদি আমরা দেখি যে আসলেই সেই অনুযায়ী আমরা গ্যাস দিয়ে আমরা আসলে ইলেকট্রিসিটিটা তৈরি করছি কিনা, এই কন্ট্রোলিংটা হচ্ছে আমাদের হাতে। অ্যাকচুয়ালি আমি এখন যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি টোটালটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ, একজন ইঞ্জিনিয়ারের কাজ। কিন্তু ওইখানে যদি আমরা কস্টিং এর মানুষ হয়ে, কস্ট এন্ড ম্যানেজমেন্টের মানুষ হয়ে কাজ করতে পারি, তাহলে তাদের কাজের মাধ্যমেও আরো এফিসিয়েন্সি লেভেলটা বাড়ানো সম্ভব। আমরা আমাদের জেনারেটরের গ্যাস কতটুকু ক্যাপাসিটি আছে এবং কোন লেভেলে সেটা রান করছে, এই জিনিসটাকে প্রথমে আমরা দেখব, কতটুকু ইফিসিয়েন্সিতে কাজ করছে। যদি জেনারেটর এইজ একটু কম হয়, নতুন জেনারেটর হয়, তাহলে নর্মালি আমরা 85% ইফিসিয়েন্সিতে কাজ করতে পারি। আর এটার এইজ যত বাড়বে তখন ইফিসিয়েন্সিটা লেভেলটা একটু কমবে। এখন অনেকের ধারণা আছে যে আমরা জেনারেটর থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে ম্যানুফ্যাকচার করে আমরা আমাদের ফ্যাক্টরিতে দিচ্ছি। ব্যাপারটা আসলে একটু ভিন্ন। ব্যাপারটা এরকম যে ফ্যাক্টরিতে আমাদের কতটুকু ইলেকট্রিসিটি দরকার, এই দরকারটুকু সে জেনারেটর থেকে টেনে নিবে। জেনারেটরের ক্যাপাসিটিটা ডিপেন্ড করবে এর উপর। আমি যদি সবসময় চাই আমি 85% ইফিসিয়েন্সিতে জেনারেটর গুলো রান করব, কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টরিতে আমার যা দরকার তাতে আমার 70% বা 75% ইফিসিয়েন্সিতে রান করলে হয়ে যাবে, তখন কিন্তু সে 75% ইফিসিয়েন্সিতে রান করবে। এখন আমরা মাস শেষে যদি এটা বলতে চাই যে না, এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফল্ট আছে, তারা কেন আমাদের জেনারেটরটাকে 85% ইফিসিয়েন্সিতে চালাতে পারছেন না, তাহলে কিন্তু এটা ব্যাপারটা অন্যরকম হবে। এটা কিন্তু ভুল না, তারা যে 70% রান করছে সেটা কিন্তু তাদের ফল্ট না। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট কতটুকু, আমাদের যতটুকু রিকোয়ারমেন্ট জেনারেটর ততটুকু ম্যানুফ্যাকচার করে আমাদেরকে সার্ভিস দিচ্ছে বা সেবা দিচ্ছে। এখন এইটা প্রডিউস করতে গেলে আমাদের কিছু প্রসেস আছে। যেমন হচ্ছে আমরা আরএমএস রুম থেকে গ্যাসগুলোকে টেনে সরাসরি জেনারেটরে নিচ্ছি। জেনারেটরের গায়ে আমাদের একটা বোর্ড থাকে, ইএমএস যেটাকে বলি, ইএমসিপি, আর একটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। দুইটা বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি সে প্রত্যেক ঘন্টায় কতটুকু পাওয়ার জেনারেট করছে এবং কতটুকু গ্যাস কনজিউম করছে।
এখান থেকে বিবিটি একটা লাইন থাকে, গ্যাস যতটুকু আমাদের বিদ্যুৎ উৎপাদন হয় সেটা বিবিটিতে ট্রান্সফার করে দিচ্ছে। বিবিটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে ওই ইলেকট্রিসিটিটা যতটুকু উৎপাদন হয় সেটা নিয়ে এসে সে জমা করছে। অ্যাকচুয়ালি জমা করে তো রাখা যায় না বিষয়টা, জমা করছে, এখান থেকে আবার সে ফ্লোরে ট্রান্সফার করে দিচ্ছে। তো যেখানে সে ট্রান্সফার করে দিচ্ছে ওইটা হচ্ছে এমডিবি, মাস্টার ডিস্ট্রিবিউশন বোর্ড। এমডিবি থেকে আবার প্রত্যেকটা প্ল্যান্টে যতটুকু যেই জায়গায় এসিতে আমাদের লাগছে, লাইটে আমাদের লাগছে, মেশিন চালানোর জন্য লাগছে, ওই জায়গাগুলোকে ডিস্ট্রিবিউশন হচ্ছে, যেটা হচ্ছে এসডিবি, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। তো এভাবে ইলেকট্রিসিটি গুলোকে জেনারেটর থেকে ম্যানুফ্যাকচার করে তারপর প্রোডাকশনে আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি। এখন এখানে কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, কাজ করার জন্য আমি যতটুকু জানছি ইফিসিয়েন্সি লেভেলটা এটা আমাদের জানার দরকার। সাপোজ আমরা 8টা জেনারেটর নিয়ে কাজ করছি, আমাদের ফ্যাক্টরিতে যতটুকু ইফিসিয়েন্সি দরকার তাতে আমি মাস শেষে ক্যালকুলেশন করে দেখলাম আমার জেনারেটর গুলি 70% রান করছে। কিন্তু আমার তো জানা আছে জেনারেটর গুলোর এইজ ভালো, আমি 85% রান করতে পারি। তখন আমার কোশ্চেন থাকবে যে হ্যাঁ, যেহেতু আমি 85% রান করতে পারি তাহলে আমি 70% কেন রান করছি। ওকে, এখানে আর একটা বিষয় জানার দরকার যে প্রোডাকশন পিপলের সাথে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কানেকশনটা কেমন। যদি প্রোডাকশন পিপল আগে থেকে আমাদের রিকোয়ারমেন্টটা বলে দেয় যে হ্যাঁ আমার এতটুকু ইলেকট্রিসিটি দরকার, তাহলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিন্তু ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী বেস করে জেনারেটর গুলোকে রান করতে পারে। তখন সে চাইলে এটা করতে পারে যে হ্যাঁ আমার 8টা জেনারেটর আছে, আমি এর ভিতর থেকে একটাকে স্টপ করে রাখবো, আজকে চালাবো না, আমি বাকি 60টা দিয়ে 80% ক্যাপাসিটিতে কাজ করলে আমার প্রোডাকশন ফ্লোর গুলো ভালো করে চলবে। এখন এই কমিউনিকেশনটা যদি তাদের ভিতরে গ্যাপ থাকে তখনই হচ্ছে প্রবলেম। দেখা যায় 8টা জেনারেটরই চলতেছে, আমাদের 70% বা 65% ক্যাপাসিটিতে চললেও আমাদের প্রোডাকশন ফ্লোর ভালো করে রান করছে। এই কমিউনিকেশনটা গ্যাপ করতে পারবো আমরা যারা প্রফেশনাল। তারা যদি ইউটিলিটি নিয়ে কাজ করি, কয়েকটা মাস ফলো আপ করি আমরা কত পার্সেন্ট এফিসিয়েন্সিতে রান করছি, তখনই দেখা যাবে তাদের এই কমিউনিকেশন গ্যাপটা ধরা হবে এবং তখন তাদেরকে বলা যাবে যে ভাই তুমি 8টা জেনারেটর চালাও না, তুমি একটাকে স্টপ করে বাকি 60টা দিয়ে আমার ক্যাপাসিটি মিট করো। এই যে একটা জেনারেটর আমি স্টপ করলাম সেক্ষেত্রে আমাদের কি কি বেনিফিট আছে এটাও আমাদেরকে জানতে হবে। ওদেরকে যে বলবো একটা জেনারেটর তুমি বন্ধ রাখো, কেন বলবো? জেনারেটরটা বন্ধ রাখলে ওর রান টাইম বেড়ে যাবে, ওর ক্যাপাসিটিটার রান টাইম বেড়ে যাবে। কেন রান টাইম বলছি এটা একটু পরে আমি বলছি রান টাইমটা বেড়ে যাওয়ার কারণ। আরেকটা হচ্ছে জেনারেটর চালানোর জন্য আমাদের কিন্তু মেকআপ অয়েল দিতে হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় পর পর ওই অয়েলটাকে চেঞ্জ করতে হচ্ছে, যেটাকে আমরা চেঞ্জ অয়েল বলি। তাহলে এখানে দুই ধরনের অয়েল থাকে, একটা হচ্ছে মেকআপ অয়েল, একটা হচ্ছে চেঞ্জ অয়েল। দেখেন আমি যদি জেনারেটরটা স্টপ রাখি তাহলে আমার এই দুই ধরনের অয়েল কিন্তু ইউজ হচ্ছে না, আমার কস্টিংটা কমে যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমি জেনারেটরটা অফ রাখি আলটিমেটলি আমার গ্যাস কনজিউমটা কম হচ্ছে, অনেক কম হবে না। আলটিমেটলি আমি যেখানে 75% রান করতাম সেখানেও আমার গ্যাস কনজিউমটা হচ্ছে। এখন আমি একটা জেনারেটর বন্ধ রেখে যদি 80% চালাই তাহলে কিন্তু সেখানে আমার গ্যাস কনজিউমটা একটু বাড়ছে, আলটিমেটলি কম লাগবে। এজন্য আমি বলবো যে এই ধরনের ইফিসিয়েন্সি ক্যালকুলেশনের মাধ্যমে আপনি চাইলে আপনার জেনারেটর গুলোকে ভালোভাবে রান করতে পারেন এবং প্রোডাকশন পিপলের সাথে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কমিউনিকেশনটা আরো বাড়াতে পারেন, তাহলে কাজের এফিসিয়েন্সিটা বাড়বে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনি নির্দিষ্ট সময় শেষে দেখলেন যে আমি এই মাসে এতগুলো জেনারেটর দিয়ে কত কিলোওয়াট জেনারেট করলাম, এই কিলোওয়াট জেনারেট করার জন্য আমার গ্যাস কতটুকু কনজিউম করলো, তাহলে আমার পার কিলোওয়াটে কতটুকু গ্যাস কনজিউম হলো। বিষয়টা একটু অন্যরকম, তাই না? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আমি কত কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করলাম, এই বিদ্যুতের জন্য আমার কতটুকু গ্যাস কনজিউম হয়েছে, আলটিমেটলি পার কিলোওয়াটের জন্য গ্যাস কতটুকু কনজিউম হলো। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর পর গ্যাস কনজিউমটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি এখানে একটা কন্ট্রোলিং পয়েন্ট তৈরি করে ফেললেন যে হ্যাঁ আমরা জানি স্ট্যান্ডার্ড হচ্ছে 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য আমার এতটুকু গ্যাস কনজিউম হওয়ার দরকার, এখানে বেশি হচ্ছে কেন? তার মানে জেনারেটরের প্রবলেম না, আমাদের অন্য কোথাও ম্যানেজমেন্টের প্রবলেম। আমি আবার একদিন রান করলাম, পরের দিন যে দেখলাম সেখানে 1 লিটার কমে গেছে, 9 লিটার আছে। পরের দিন কি করব? আবার আমি ওটাকে রিফিল করব 1 লিটার দিয়ে। তাহলে প্রতিদিন যেটাকে দিচ্ছি সেটাকে আমি বলতেছি চেঞ্জ অয়েল বা মেকআপ অয়েল। আর একটা নির্দিষ্ট সময় শেষে ওই 10 লিটারের সম্পূর্ণটাই আমি ফেলে দিয়ে নতুন করে 10 লিটার দিব, এটাকে বলে চেঞ্জ অয়েল। তাহলে এই চেঞ্জ অয়েলটা নির্দিষ্ট সময় পর পর সে চেঞ্জ করলো কিনা,
তাহলে জেনারেটরের হেলথ ভালো থাকবে। প্রতিদিন সে যে মেকআপ অয়েলটা দিচ্ছে, সে মেকআপ অয়েলের পরিমাণটা কতটুকু, বেশি যাচ্ছে না কম যাচ্ছে? নর্মালি 5 লিটার বা 10 লিটার বা 15-20 লিটার দেয়। কোনোটা যদি বেশি দিয়ে থাকে তাহলে সেখানে আপনি একটা কন্ট্রোল করতে পারছেন। আচ্ছা, এই হচ্ছে জেনারেটরের পার্ট। জেনারেটর নিয়ে যদি আপনি ইফেক্টিভলি কাজ করতে পারেন তাহলে আমাদের বিদ্যুতের ঘাটতিটা যে কোনো একটা ফ্যাক্টরিতে কমানো যাবে, ইফেক্টিভ ভাবে কাজ করানো যাবে, জেনারেটরকে বেশি দিন রান করানো যাবে, অনেকগুলো কাজ আপনি এখানে করতে পারবেন। এছাড়া দেখেন, আমাদের বয়লার হচ্ছে আরেকটা পার্ট, ইউটিলিটিস। বয়লারের কাজটা কি? বয়লারের কাজ হচ্ছে স্টিম তৈরি করা। গরম ধোঁয়া বা মেঘের মতো যে ধোঁয়াটা তৈরি করি সেটা হচ্ছে স্টিম। বয়লার এটা তৈরি করে। আমাদের আরএনজিতে এই জিনিসটা অনেক দরকার। যে কোনো কিছু গরম করার জন্য ডাইং এর যারা কাজ করি, সাধারণত ইয়ার্ন ডাইং বলি অথবা ফেব্রিক ডাইং বলি, এই ডাইং করানোর জন্য আমাদের প্রচুর গরম পানির দরকার, গরম করার দরকার। অথবা গার্মেন্টসেই ধরেন, যখন আয়রন করি তখনও কিন্তু স্টিমটা দরকার। তো আরএনজি সেক্টরে অনেক জায়গায় স্টিম লাগে, আর এই স্টিমটা প্রোভাইড করে হচ্ছে আমাদের এই বয়লার। বয়লারটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে গ্যাস চালিত বয়লার, আমরা গ্যাসের মাধ্যমে বয়লারটা চালাতে পারি, অথবা ইজিবি বয়লার, যেটাকে বললে ইজিবি বয়লার, এক্সজস্ট বয়লার, যেটা এটা হচ্ছে জেনারেটরের যে ধোঁয়াটা, ওই ধোঁয়াটাকে ইউজ করে আমরা বয়লারটা চালাতে পারি। তাহলে একটা হচ্ছে গ্যাস, যেটা সরাসরি আমরা গ্যাসের লাইন দিয়ে যেটাকে চালাতে পারি, সেটা হচ্ছে গ্যাস বয়লার। আর একটা হচ্ছে জেনারেটরে। দেখেন, জেনারেটরে কোনো কিছুই কিন্তু ফেলানো যাচ্ছে না। আপনি জেনারেটরটা চালানোর পরে ওটার যে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হয়, একটা মোটরসাইকেলে দেখছেন চালানোর পিছন থেকে কিন্তু ওই যে একটা ধোঁয়া বের হয়, কালো একটা ধোঁয়া, তেল পুড়ে যে ধোঁয়াটা বের হয়, ঠিক ওরকম জেনারেটরেও কালো একটা ধোঁয়া বের হয়। এটা প্রচুর তাপ, বড় বড় জেনারেটর গুলো, ওই ধোঁয়াটাও কিন্তু আমরা ফালাই না। আরএমজিতে কি করি, ওই ধোঁয়াটাকে দিয়ে আমরা একটা বয়লার চালাই, এই বয়লারটা দিয়েও স্টিম তৈরি করা যায়। তো জেনারেটরে দেখেন সবকিছু ইউজ হচ্ছে। একটা হচ্ছে গ্যাস দিয়ে চালাতে পারি, আর একটা হচ্ছে এক্সজস্ট দিয়ে চালাতে পারি, জেনারেটরের এক্সজস্ট, যেটা ধোঁয়া, কালো ধোঁয়া। আর বয়লারের কাজ হচ্ছে স্টিম তৈরি করা। এই স্টিমটা তৈরি করতে আমাদের কিছু পানি দরকার। স্টিমটাকে তৈরি করতে হলে পানিটাকে ফুটে 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 গরমে তাপে এটা যখন বাষ্প হয়ে যায়, ওই বাষ্পটাই হচ্ছে স্টিম। তো এটার জন্য আমাদের পানি দরকার। দেখেন, অনেক জায়গায় আছে আমরা পানি একটা পাত্রে দেই, এটাকে গরম করি, গরম করার পরে এটা স্টিমে তৈরি হয়, স্টিমটা নিয়ে আমরা কাজ করি, এই স্টিমটাকে কাজ করার পরে ফেলে দেই, সেটা ড্রেনে চলে যায়। কিন্তু আপনি যদি জানেন যে না, ওই স্টিমটা না ফালায়া ওইটাকে আমি আবার রিইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের পানির অপচয়টা অনেক কম হবে। কিভাবে? যখন আপনি কোনো একটা পাত্রে পানি দিলেন, এটাকে ধোঁয়া তৈরি করলেন, ধোঁয়া দিয়ে আমরা ফ্লোরে কাজ করলাম, কাজ করার পরে ওই পানিটা যখন ফেলে না দিয়ে স্টিমটা কোনো একটা সময় ঠান্ডা হয়ে কিন্তু এটা পানিতে রূপান্তর হয়ে যায় আবার, তখন ওই পানিটাকে রিসাইকেল করে আবার আমরা সেই বয়লারের ভিতরে নিয়ে আসতে পারি। বয়লার থেকে আবার সেটা স্টিম হবে, আবার ফ্লোরে যাবে, আবার ওইখান থেকে বয়লারে আসবে। তো এটা একটা রিসাইকেল হচ্ছে। আমরা পানিটাকে এভাবে রিসাইকেল করতে পারি, জানা থাকলে অবশ্যই কাজটা আমরা করতে পারবো। এটা হচ্ছে বয়লারের। এরপর হচ্ছে WTP, যেটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। খুব মজার একটা জিনিস এটা। আমাদের একটা প্রচলন আছে, আরএনজি সেক্টরে একটা কথার প্রচলন আছে, আমি ঠিক জানি না, মানুষের মুখে মুখে শোনা, যে আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি পানির দামে। ব্যাপারটা এই কারণে বলা হয় কারণ আমরা কিন্তু পানি ফ্রি পাচ্ছি, পানি কিন্তু কিনতে হচ্ছে না আমাদের। আমাদের কিন্তু গার্মেন্টস সেক্টরে প্রচুর পানি ইউজ হয়, কিন্তু এই পানিটা আমরা কিনি না, আমরা সাবমার্সিবলের মাধ্যমে নিচ থেকে পানিটা তুলি, যেটা হচ্ছে ফ্রি। যার কারণে বলা হয় যে আমাদের গার্মেন্টস এর ম্যানুফ্যাকচারিং কস্ট কম, আমাদের কম দামে আমরা এটাকে এক্সপোর্ট করতে পারি। এখন আসেন, এই পানিটা আমরা কিভাবে নিচ থেকে উঠাই এবং কিভাবে আমরা আরএনজি সেক্টরে ইউজ করি, সেটা করি হচ্ছে এই WTP প্ল্যান্ট দিয়ে। WTP হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমরা যখন ভূগর্ভস্থল থেকে পানিটা তুলি সাবমার্সিবল দিয়ে, তখন ওই পানিটার পিএইচ একটু বেশি থাকে, খারত্ব বেশি থাকে, অথবা অনেক ময়লা থাকে। এখন যদি এই পানিটা সরাসরি আমরা ওয়াশের কাজে ইউজ করি, গার্মেন্টস ওয়াশের কাজে বা ফেব্রিক ওয়াশের কাজে বা ইয়ার্ন ওয়াশের কাজে, তখন ওইটাতে ধোয়ার চেয়ে ময়লার পরিমাণটা বেশি হবে। এই জন্য আমরা কি করব,
যখন সাবমার্সিবল থেকে পানিটা তুলবো, তুলে সেটাকে আগে একবার ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করে তারপরে আমরা ফ্লোরে দিব এটা দিয়ে কাজ করার জন্য। এটাকেই করব আমরা ডাব্লিউটিপি, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়ে। দেখেন একটা ডাব্লিউটিপি তে মোটামুটি সর্বনিম্ন 3টা পার্ট থাকে, ভ্যাসেল থাকে 3টা। এই 3টা ভ্যাসেলের মাধ্যমে আমরা পানিটাকে তুলে ট্রিটমেন্ট করে তারপর আমরা ফ্লোরে দিই। প্রথমত পানিটা তুলে আমরা সেটাকে বড় বড় যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলোকে দূর করি। আচ্ছা, আমরা পানির ফিল্টার ইউজ করি না বাসায়? ওখানে ফিল্টারে দেখা যায় না অনেকগুলা পার্ট থাকে, ছোট ছোট বালুকণার, একটা কালো, একটা একটু সাদা, একটা আরেকটা কালো। মানে পানিটা যখন পরে উপর থেকে, তখন ওইটা ফিল্টার হতে 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 নিচে আসে। এই ফিল্টারিং সিস্টেমটাই হচ্ছে এখানে। এটা অনেক বড় এরিয়া নিয়ে, ভ্যাসেল গুলো অনেক বড় থাকে, অনেকগুলো পানি আমরা একসাথে এখানে করতে পারি। 3টা পার্টে সাধারণত আমরা করি। প্রথমে বড় ময়লাগুলোকে দূর করি, তারপরে ছোট ছোট ময়লাগুলোকে দূর করি 2টা ভ্যাসেল দিয়ে, আর লাস্ট ভ্যাসেলে এটাকে ট্রিটমেন্ট করা হয় লবণ দিয়ে, জাস্ট সল্ট দিয়ে। যার কারণে আমরা বলি ডাব্লিউটিপি তে কস্ট বলতে শুধু একটাই, সেটা হচ্ছে সল্টের কস্ট। লবণ দিয়ে আমরা পিএইচটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় একটু বলি, যদি আপনার জানা থাকে। আমি আসলে প্র্যাকটিক্যাল এখানে কিছু কাজ করছি, তো ওই জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমত দেখা গেছে আমরা সাবমার্সিবল থেকে একটা পানি তুলে সেটাকে র ওয়াটার ট্যাঙ্ক নামে একটা ট্যাঙ্ক থাকে যেখানে প্রিজার্ভ করি। দেন আমরা ওইখান থেকে ভ্যাসেল গুলোতে নিয়ে আসি, ট্রিটমেন্ট করি, তারপরে আবার সফট ওয়াটারের জন্য একটা ট্যাঙ্ক থাকে, ট্যাঙ্কে রাখি, এরপরে ওই ট্যাঙ্ক থেকে ফ্লোরে দেই। দেখেন এখানে 2টা জিনিস যেটা আমাদের দরকার নাই, না করলেও হয়। এখানে অনেকগুলো প্রসেস। পানিগুলো উঠায় আগে র ওয়াটার ট্যাঙ্কে, তারপরে সফট করি, তারপরে সফট ওয়াটার ট্যাঙ্কে, দেন আমরা ফ্লোরে দেই। অনেকগুলো প্রসেস না? এতগুলি না করে আমরা এরকম করতে পারি, যেখানেই কাজ করব আমরা সেখানে যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে কথা বলে যে ভাই তোমরা যখন পানিটা তুলবা, তুলে কোথাও রাখার দরকার নাই, প্রিজার্ভ করার দরকার নাই, সরাসরি আমরা ভ্যাসেলে দিয়ে দিই। ভ্যাসেল থেকে ট্রিটমেন্ট হোক, ওয়াটারটা ট্রিটমেন্ট হওয়ার পর সেটা সফট ওয়াটার ট্যাঙ্কে রাখার দরকার নাই, সরাসরি ফ্লোরে দিয়ে দিই। তাহলে আমাদের এখান থেকে 2টা প্রসেস কিন্তু কমে গেল। আলটিমেটলি আমাদের ইলেকট্রিসিটি কস্ট কিন্তু কমে যাবে, আর জায়গাও খরচ অনেক কম হবে। এবং দেখেন এই যে আমরা ট্যাঙ্ক গুলো যে তৈরি করব সেগুলো আমাদের দরকার হবে না। এখানে আমরা কয়েকটা বিষয় একটু বলি। অনেক জায়গায় আছে যারা হচ্ছে একটা ফ্যাক্টরিতে সব জায়গায় সফট ওয়াটারটা ব্যবহার করি, ওয়াটারটা উঠানোর পরে সেটাকে ট্রিটমেন্ট করার পরে যেটা পাই সেটাকে আমরা সফট ওয়াটার বলি, ওইটা ব্যবহার করি। কিন্তু অ্যাকচুয়ালি কি ওয়াশরুমে সফট ওয়াটার দরকার আছে? দরকার নাই কিন্তু। কারণ পানি নিচ থেকে আসার পর বড় বড় ময়লাগুলো কিন্তু প্রথমেই সেকে যায়। আমরা শুধুমাত্র কাপড় এবং ইয়ার্নকে ডাইং করার জন্য আমাদের পিএইচটা কন্ট্রোল করতে হয়, যার কারণে আমরা ওয়াটারটাকে সফট করি। কিন্তু আমাদের টয়লেটে কিন্তু পিএইচ কন্ট্রোল করার দরকার হচ্ছে না, ওখানে নিচ থেকে যে র ওয়াটারটা নিচ্ছি সেটা ইউজ করা যায়। তাহলে এখানে আপনি কিন্তু এই জায়গাটাতেও কাজ করতে পারেন যে আমি আমাদের টোটাল ফ্যাক্টরিতে যত জায়গা আছে যেগুলো আমরা ইউজ করি টয়লেটে বা অন্য কোনো জায়গায়, খাবার পানির ব্যাপারটা টোটালি আলাদা। যেখানে আমার সফট ওয়াটার না হলেও চলবে সেখানে আমি পানিটা সফট করব না, সেখানে আমি সরাসরি সাবমার্সিবল থেকে তুলবো এবং টয়লেটে দিয়ে দিব। কিন্তু যেখানে আমার ইয়ার্নটাকে ডাইং করতে হবে, ফেব্রিকটাকে ডাইং করতে হবে, খাওয়ার পানির জন্য দরকার আছে, সেখানে আমি পানিটাকে সফট করব। তাহলে এখানে কিন্তু সফট করার জন্য যে লবণের কস্টটা সেটা কিন্তু আপনার কমে যাবে। এবং পানিটাকে সফট করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় যেটাকে আমরা রেজিং বলি। এই রেজিং এর অনেক দাম, সেই রেজিং কস্টটাও কিন্তু আলটিমেটলি রেজিং এর যে খরচটা সেটা কিন্তু কমে যাবে। আমি যদি টয়লেটে সফট ওয়াটার না ইউজ করি তাহলে তো আমার এটা সফট করতে হচ্ছে না, রেজিং এর কার্যক্ষমতা কিন্তু বেড়ে যাবে। আমি যেখানে আগে 10 লিটার পানি সফট করতে পারতাম, এখন আমি সেখানে ওই 10 লিটারই করতে পারবো 2 লিটার। আমি যদি টয়লেটে দিয়ে দিই তাহলে 2 লিটারেরও বেশি আমি প্রোডাকশনের কাজে ব্যবহার করতে পারবো। এটা একটা বিষয়। এখানে হচ্ছে যে ডাব্লিউটিপির আরো কিছু কাজ আছে। প্রোডাকশনের জন্য কতটুকু পানি ইউজ করলো সেই পানিটা যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন ক্যালকুলেশন করে, একটা নির্দিষ্ট সময় পর পর আপনি এভাবে দেখতে পারেন ইয়ার্নটা ডাইং করার জন্য পার কেজিতে কতটুকু পানি সে ইউজ করলো, বা ফেব্রিকটা ডাইং করার জন্য সে কতটুকু পানি ইউজ করলো।
এটা কেন দরকার? কারণ হচ্ছে দেখেন এই পানিগুলো কিন্তু ইউজ করা হচ্ছে ডাইং এর জন্য, আমি কিন্তু বারবার বলছি ডাইং। তাহলে ডাইং করতে গেলে আমার দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে ডাইস আর একটা হচ্ছে কেমিক্যাল। পানির ভিতরে আমি এগুলোকে মিক্স করে তারপরে আমি রংটা করছি। আচ্ছা, এখন যদি আপনি পানি বেশি ইউজ করে থাকেন তাহলে আপনার ডাইস কেমিক্যাল ইউজটা বেশি হচ্ছে। পানি যদি কম ইউজ করেন তাহলে আপনার ডাইস কেমিক্যাল ইউজটা কম হবে। এখন আমার দেখা মতে এখানে স্ট্যান্ডার্ড আমি বলবো না, তবে ইয়ার্নটা ডাইং করার জন্য এবং ফেব্রিকটা ডাইং করার জন্য পার কেজিতে 80 থেকে 90 লিটার পানি ইউজ করাটা ভালো। যদি এর চেয়ে বেশি হয় তাহলে আমি বলবো আপনি ওভার পানি ইউজ করছেন। যদি এর থেকে কম করতে পারেন সেটা আপনার ক্রিয়েটিভিটি। নর্মালি 80 থেকে 90 লিটার পানি যদি ইউজ করতে পারি 1 কেজি ফেব্রিক অথবা 1 কেজি ইয়ার্ন ডাইং করার জন্য, সেটাকে আমি বেস্ট বলবো, স্ট্যান্ডার্ড বলবো না, বেস্ট। এখন দেখেন কোন একটা মাসে হিসাব করে দেখলেন 1 কেজি ফেব্রিকের ডাইং এর জন্য আপনার 100 লিটার পানি চলে গেছে। এখানে আপনি যদি দেখেন শুধু 100 লিটার পানি চলে গেছে তাহলে হবে না, কারণ এই পানির ভিতরে আমার ডাইস আছে, কেমিক্যাল আছে। আলটিমেটলি পানিটা তো ফ্রি, কিন্তু ডাইস কেমিক্যাল তো আর ফ্রি না, আমার এর সাথে ডাইস কেমিক্যাল ড্রেন হয়ে যাচ্ছে। তখন ম্যানেজমেন্টকে এভাবে বুঝাতে হবে যে পানির কনজাম্পশনটা যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে আমার ডাইস কেমিক্যালের কনজাম্পশনটাও কন্ট্রোল করা যাবে। এর জন্য পানি আমরা ফ্রি পাইলেও এটাকে কিন্তু কনজাম্পশনের বিষয়ে সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে যদি আমরা WTP নিয়ে কাজ করি এই বিষয়গুলিতে, তাহলে এখানে আমার মনে হয় পানিটাকে কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব। লাস্ট হচ্ছে CETP, সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। আচ্ছা, আমরা ফ্যাক্টরিতে যত জায়গায় পানি ইউজ করি নর্মালি ডাইং এর জন্য,